টেলিভিশন নাটক 50-এর অধিক করলাম। তারপরে আরো অনেক কাজ করলাম ইতিমধ্যে, বিজ্ঞাপন, এর মধ্যে 50টার উপরে নাটক করে ফেলছি। করে ফেলার পর আমার হঠাৎ করে মনে হলো আমাকে পড়তে হবে। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আজকে আমার সামনে যিনি বসে আছেন, ক্যামেরার সামনে যিনি বসে আছেন, তিনি আমাদের অনেকের প্রিয়, আমার প্রিয় একজন ব্যক্তিত্ব, আমাদের আজাদ আল মামুন ভাই। তিনি ক্যামেরার পেছনের মানুষ। তিনি একাধারে লেখক, সাহিত্যিক, নাট্যকার, নাট্য পরিচালক, চলচ্চিত্র পরিচালক, তার অনেকগুলো গুণ আছে। যে আমি অনেক আগে থেকে, মানে এক কথায় বলা যায় যে যখন ধরেন ক্লাস 6-7-এ পড়ি তখন থেকে আমার খুব লেখালেখির ইচ্ছা। তো আমি লেখালেখি করতাম, কবিতা লিখতাম, উপন্যাস লিখতাম। ওই বয়সে উপন্যাস লিখতাম। যখন ক্লাস 9-এ পড়ি তখন আমি প্রথম 2টা উপন্যাস, ক্লাস 9 এবং 10-এ 2টা উপন্যাস লিখে শেষ করি। আর কবিতা আমি সবসময় লিখতাম। এমনকি হচ্ছে যে আমার স্কুলের অনেক বন্ধুরা হচ্ছে আমার হাতে কবিতা লেখা, তো প্রেমের কবিতা, তারপরে হচ্ছে নানান বিষয় নিয়ে। একটা সময় যখন কলেজে পড়ি তখন অশ্লীল পোস্টার, তারপরে আপনার ধরেন যে রাস্তা ভাঙা, নানান ধরনের সমস্যা, এগুলো নিয়ে সবসময় সামাজিক আন্দোলন করতাম আমরা নারায়ণগঞ্জে, সিদ্ধিরগঞ্জে। কলেজ শেষ হওয়ার পরে একটা সময় দেখলাম যে একদিন হঠাৎ করে টেলিভিশন স্কুলে নাট্যযুদ্ধ, মানে এটিএন বাংলা একটা রিয়েলিটি শো, সেখানে অনেক ক্যাটাগরি, ওরা হচ্ছে টোটাল অনেক বড় করে একটা আয়োজন ছিল আর কি, যে সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা জেলা থেকে নাট্যকার, তারপরে পরিচালক, নাট্য নির্মাতা, তারপর অভিনেতা অভিনেত্রী বের করবে, এরকম একটা রিয়েলিটি শো, মানে বিশাল আয়োজন। তো সেই আয়োজনে আমি যেহেতু লেখালেখি করি, গল্প লিখি, ছোট গল্প লিখি, নাট্যকার হিসেবে আমি রেজিস্ট্রেশন করি। পাশাপাশি কী যেন মনে হলো আচ্ছা নাট্যকারে যদি নাই হয় দুটো দিয়ে রাখি, 2টা দিই। তো সেখান থেকে ডিরেকশনও রেজিস্ট্রেশনটা করি। তো আমি যখন নাট্যকার হিসেবে ওইখানে অংশগ্রহণ করলাম, দুর্ভাগ্যবশত নাট্যকার ইয়াতে আমি টিকলাম না। টিকার পরে খুব মন খারাপ হয়ে গেল। আর মন খারাপ হওয়ার পরে তারপরে দেখলাম ডিরেকশনের বিশাল লাইন নারায়ণগঞ্জ থেকে। তো সেই লাইনে গিয়ে দাঁড়ালাম। যেহেতু আমি রেজিস্ট্রেশন করেছি, কি করব, আল্লাহ তাআলার ইচ্ছা, সৃষ্টিকর্তার ইচ্ছা। আমি ভাগ্যক্রমে হচ্ছে আপনার ডিরেকশনে প্রথম যে 3জন দিল সেই 3জনের মধ্যে থার্ড হলাম। আমাদেরকে একটা মানে একটা গল্প দেওয়া হলো, সেটাকে চিত্রনাট্য দেওয়া হলো, সেটাকে আমরা হচ্ছে এবার শুটিং স্ক্রিপ্ট করব, শর্ট ডিভিশন, সেটা করি। এবং 3টার মধ্যে আমি ভাগ্যক্রমে বলি বা সৃষ্টিকর্তার ইচ্ছায় বলি আমারটা ফার্স্ট হয়ে যায়। তো যখন আমি নারায়ণগঞ্জ থেকে সিলেকশন হলাম, যে নারায়ণগঞ্জ থেকে আমি নারায়ণগঞ্জের নাটকটা বানাবো, অভিনেতা অভিনেত্রী আমাকে দেওয়া হলো, ওরাও এরকম ক্লাস করে প্রশিক্ষিত হয়ে, তারপর নাট্যকার নাহিদা নদী, অভিনেতা হীরা, মানে সাইদ হীরা, মমো, রাশেদ ভাই, আমাদের যারা ছিল টিমে 10 জনের টিম আমরা। এবার আমাদের নাটক বানানোর, মানে নাটক তৈরি করার পালা। প্রত্যেকের সাপোর্টে আমরা নাটকটা বানাই জলছাপ। আমাদের নারায়ণগঞ্জ হচ্ছে পুরো ঢাকা বিভাগে ফার্স্ট হয়ে গেল। তো যেটা আসলে জীবনের মোড় ঘোরানোর জন্য অনেক কিছুই লাগে না, মানে ছোট্ট একটা বিষয় অনেক যথেষ্ট আর কি। নাটক থেকে বিরতি আজকে অনেক বছর, মানে টেলিভিশন নাটক যে নির্মাণটা করি না, ওই যে একটা ক্ষুধা, যে বেঁচে থাকবো, বেঁচে থাকার জন্য কিছু কাজ করব, সেই প্রস্তুতি নিজেকে তৈরি করছি আর কি। প্রাতিষ্ঠানিক পড়াশোনার বিষয়ে আমি জানি আপনি ভারতে গিয়েছিলেন এটার উপরে পড়াশোনা করার জন্য, সে বিষয়ে একটু শেয়ার করুন। মূল বিষয়টা হচ্ছে যে আপনার এখানে ওই যে বললাম না যে 2ভাবে মানুষ আসে, কেউ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে, কেউ হচ্ছে আপনার পড়াশোনা করে তারপরে কাজে আসে। আর আমারটা হচ্ছে উল্টা। আমি যখন আপনার টেলিভিশন নাটক 50-এর অধিক করলাম, তারপরে আরো অনেক কাজ করলাম ইতিমধ্যে, বিজ্ঞাপন, এর মধ্যে 50টার উপরে নাটক করে ফেলার পর আমার হঠাৎ করে মনে হলো আমাকে পড়তে হবে। মানে 50টা শেষ করার পরে মনে হচ্ছে যে আমাকে এই বিষয়ে পড়াশোনা করতে হবে। আমি কিন্তু এর মধ্যে দিয়ে আমি পড়াশোনা করি তা না, বিভিন্ন বই পড়তাম, বিভিন্ন জার্নাল পড়তাম, লেখালেখি পড়তাম বা ভিডিও দেখতাম, কিন্তু একটা যে প্রাতিষ্ঠানিক শিক্ষা আমার নেওয়া দরকার তখন মনে হলো। তারপর আমি 19-এ গিয়ে আমি ভর্তি হলাম হচ্ছে আপনার পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা, মানে 2 বছরের একটা ডিপ্লোমা চলচ্চিত্র নির্মাণের উপরে। তো এইটাতে যখন আমি আপনার গেলাম, পড়াশোনা শুরু করলাম, বিশ্বাস করুন পড়াশোনা করতে গিয়ে বা করার পরে গিয়ে আমি যে কাজগুলো করতাম সেগুলোর প্রতি আর আমার আগ্রহ হলো না, যে এই ধরনের নাটক আমি আর বানাবো না। ওই যে বললাম না যে আমি যে 50 অধিক নাটক বানাইছি, কোনোটা আমাকে বাঁচিয়ে রাখবে বা অনেক দিন বেঁচে থাকবো সেই ধরনের কাজ আমি করি নাই, এক কথা আপনি করতে পারি নাই। হ্যাঁ, মানে তৃপ্তি পাই নাই পড়াশোনা করতে গিয়ে। পড়াশোনা আমাদের আসলে ভারতে প্রশিক্ষণের বিষয়টা ওইটারই একটা অংশ ছিল। আচ্ছা, ওইখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হয় সরকারি খরচে, তথ্য মন্ত্রণালয়ের খরচে নিয়ে যাওয়া হয়। আপনার কোনো পরিচালকের সহযোগী হয়ে কাজ করার কোনো অভিজ্ঞতা নেই? আমার বাংলাদেশে আমি জানি না, আমার মনে হয় এটা রেকর্ড।
যে আমি কারো অ্যাসিস্ট্যান্ট হিসেবে কখনো কাজ করি নাই। আচ্ছা, হ্যাঁ, এবং তাহলে একটা প্রশ্ন আসে হ্যাঁ। আমি আমার জায়গা থেকে, সেটা হলো এই যে আপনি নিজে পরিচালনা করলেন কোনো অভিজ্ঞতা ছাড়াই, তাই না? আচ্ছা, তো সেই ক্ষেত্রে প্রযোজনও কি আপনার? না, প্রযোজন আমার না, প্রযোজন আপনার না। তার মানে আপনার উপর প্রযোজকের ভরসা ছিল। আমি এবং সেটাই আমার সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে আমি যে প্রযোজকগুলো মানে পাই, এরা ঠিক আমার মতোই, মানে কোনো নোংরামিতে নাই, কাজটাকেই ভালোবাসে, ওনারা কাজটাকেই ভালোবেসে করে গেছে। যেমন দুই একজনের নাম তো বলতে হয়, মোজাম্মেল হোসেন খান, তারপরে হচ্ছে মীর শহীদ ভাই, তারপরে আরো যারা আছে, ওনারা আমাকে বিশ্বাস করছে। মানে এমনও হয়েছে যে আমি একমাত্র পরিচালক তখনকার সময়ে, ওই সময়ে বাংলাদেশে যে নিজের পারিশ্রমিক 50,000 টাকা নিতাম। তো সেক্ষেত্রে আপনার এই যে নাটকগুলো, এক একটা নাটকে কেমন বাজেট ছিল? সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন তো নাটকের হিউজ বাজেট, এখন আমরা 30 লাখ 40 লাখ নাটক বানাচ্ছি। 2018 সালে কিন্তু এই 30 লাখ 40 লাখ চিন্তা করা অকল্পনীয়। 16, 17, 15 সালে, কিন্তু ওই সময় আমি নাটক বানাচ্ছি 3 লাখ 4 লাখ টাকা বাজেটে। তখন এরকমই মনে হয় বাজেটের মধ্যে সর্বোচ্চ মনে হয় 10 লাখের মধ্যে ভালো নাটক তো যাই নাই, প্রশ্নই আসে না। সিনেমার বিষয়টা একটু জানতে চাই। আচ্ছা, ওই যে সিনেমার বিষয়টা হচ্ছে, যখন টেলিভিশন নাটক বানাচ্ছি আমার মাথায় তো একটা পোকা ছিল, যখন বাংলা যদি ছেড়ে দেই, ওই যে একটা পোকা, যে তুমি চাইলেই সমাজ বদলানোর মতো অনেক কিছু এখানে দেখাইতে পারবা। আমরা হয়তো রাস্তায় আন্দোলন করি, মার খাচ্ছ বা হচ্ছে পুলিশ মারতেছে, আমরা কয়জন ছাড়া কেউ জানতেছে না। কিন্তু তুমি যখন সিনেমার মাধ্যমে সেটা একটা ভালো বিষয়কে তুলে ধরবা, তখন হাজার হাজার সারা পৃথিবীর মানুষ দেখবে। আমি বললাম যে পড়াশোনা শুরু করার আগে সিনেমা হাতে আমার। আচ্ছা, আমার মনে আছে আমি ফার্স্ট সেমিস্টার ক্লাস করছি যখন, পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা, তখন গিয়ে আমার সিনেমার মহরত করি আমি। আচ্ছা, 19 মার্চ যে সিনেমাটা, একটা ঐতিহাসিক। এবং সবচেয়ে আমার একটা বিষয় হচ্ছে কি, আমি যখন গল্প করি, আমার খুব ইচ্ছা ছিল জীবনে যে আমি টেলিভিশন নাটক করলেও হচ্ছে আমি আপনার মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন নিয়ে কাজ করব, সিনেমা করলেও আমি সেটা করব। এগুলোর প্রতি আপনার আগ্রহটা বেশি। এবং আমি মুক্তিযুদ্ধ নিয়ে কিন্তু একটা টেলিভিশন নাটক করেছি, যদিও সব তবুও সত্যি। আমি ব্যক্তিগতভাবে খুবই সুখী মানুষ। হ্যাঁ, আমাদের মিডিয়াতে মানুষ একটা কথা বলে যে মিডিয়া যারা কাজ করে তারা সুখী হয় না, বা তাদের পারিবারিক জীবন ভালো। আমি আলহামদুলিল্লাহ আমি অনেক সুখী মানুষ। আমি বিয়ে করি 2023 সালে। আমার ফেসবুক তো হ্যাক আছে 3 বছর, নতুন করে আইডি খুললাম আজকে 8-10 দিন হলো। আচ্ছা, যার কারণে অনেকেই জানে না আমার মানে মিডিয়ার মানুষরা, সবাইকে তো আর বলা যায় নাই। আমি বিয়ে করেছি 2023 সালে নভেম্বরে। আমার ওয়াইফ হচ্ছে পেশায় একজন গাইনি ডাক্তার। আপনার জন্মস্থান? আমার জন্মস্থান হচ্ছে আমার নানার বাড়িতে, নোয়াখালীতে। আচ্ছা, বেগমগঞ্জ কাদিরপুর ইউনিয়নে। আর বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ এবং কুমিল্লা। কিন্তু আপনার থাকা হচ্ছে কিন্তু গাজীপুরে না, ঢাকায় মগবাজারে। মগবাজারে। আচ্ছা, তাহলে গাজীপুরের প্রতি গাজীপুরটা আমার শ্বশুর বাড়ি। ও আচ্ছা, আর গাজীপুর শ্বশুর বাড়ির আগেই তো ইতিহাসের সিনেমাটা নিয়ে আমি এত বেশি মানুষের সাথে মেশা হয়েছে। গাজীপুরের মানুষ, আসলে গাজীপুরের মানুষ আমার প্রতি অনেক বেশি কারণটা হচ্ছে কি, এই ইতিহাসটা নিয়ে কেউ কাজ করে নাই, তুলে ধরে, এটা তাদের জন্য একটা প্রাপ্তি। হ্যাঁ, প্রাপ্তি। আপনাকে একটা গল্প একটু ফিনিশিং দেই, যেমন ছবিটা কেন আমি আরও করতে পারি নাই সেটাও বলি। আমার ইতিহাসে ওই গল্পে আপনার সাবেক কৃষক মন্ত্রী আকবর মোজাম্মেল ছিলেন এই প্রতিরোধ কমিটির আহ্বায়ক, নজরুল ইসলাম খান ছিলেন কোষাধ্যক্ষ। আচ্ছা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তো আমাকে তখন অনেকেই বলেছিল যে নজরুল ইসলাম খানের চরিত্রটাকে যদি আপনি এইভাবে রাখেন সিনেমাটিক হিরো হিসেবে, তাহলে আপনার সিনেমাটা হয়তো মানে রিলিজ বা নাও পেতে পারে। সে সময়ের কথা। হ্যাঁ, সে সময়ের কথায়। আচ্ছা, আমি আসলে একটা উত্তর দিয়েছিলাম যে প্রয়োজনীয় সিনেমাটা আমি বানাবো না, কিন্তু ইতিহাসের গল্পের ন্যূনতম ছাড় আমি কোথাও দেবো না। বললাম যে একটা দায়িত্ববোধের জায়গা থেকে আমি সিনেমাটাকে যা তা করে বানাতে পারিনি। আপনি মানে সঠিক তথ্যটাই বানাবো, এবং করলে ওইটাই করবো। এবং উনি ওই সময় বলতেন যে তুমি এখন করার দরকার নাই, প্রয়োজনে সময় নিয়ে তুমি তোমার গল্পে কোনো ছাড় দিও না। ওকে, আমরা আপনার জন্য শুভকামনা থাকলো, এই সিনেমাটা আপনি শেষ করেন। আর একটা বিষয় হলো পরিবার নিয়ে বলতে যাচ্ছেন, আপনার ওয়াইফ একজন গাইনি ডাক্তার। ও খুবই অসাধারণ মানুষ। আমাকে আসলে অনুপ্রেরণা বলেন। আমার সব কাজের, আমার মা, ছোট বোন, ছোট ভাই, ওরা তো ছোট ভাই এখন অস্ট্রেলিয়াতে আছে। যেহেতু সবসময় পিছনের গল্পে থাকেন, সামনে আসছেন, বিয়েটা কি পারিবারিকভাবে? জি, পারিবারিকভাবে। আমরা দুজন দুজনকে পছন্দ করতাম, পারিবারিকভাবে বিয়ে এটা আমাদের। আচ্ছা আচ্ছা।
এবং দুই ফ্যামিলি মিলেই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি আমার ফ্যামিলিটা ছোট ফ্যামিলি, আমার মা, ছোট বোন, আমি। আপনার ছোট বোনের নামই মনে হয় আমার প্রোডাকশন হাউসটা তুলি মাল্টিমিডিয়া, ও খুব স্নেহের আমার। একজন বোন? হ্যাঁ, একজন বোন। আমরা দুই ভাই। হ্যাঁ, আমার এখন আর একজন, এখন তো আমার দুইটা ফ্যামিলি। আমার ছোট বোন তুলি, তারপরে আপনার আমার ওয়াইফের ওরাও দুই বোন। আমরা একটা সুখী ফ্যামিলি, মানে যৌথ একটা পরিবার হয়ে গেছে। খুবই ভালো। তো ভবিষ্যৎ পরিকল্পনাটা যদি বলতেন। এখন অবশ্য আমার একটাই ইচ্ছা যে আমি যে কাজগুলোই করি, আমি অনেকগুলো কাজের স্ক্রিপ্ট আমি নিজে এখন করে রাখা আছে আমার। আমি কিন্তু এর মধ্যে গত ঈদে মানে 23-এ আমি কিন্তু প্রযোজক হিসেবে আবির্ভাব হয় আমার। এর আগেও ছিল ছোটোখাটো, কিন্তু প্রফেশনালি আমি 8টা গল্প প্রডিউস করি, 8টা নাটক। হ্যাঁ, প্রডিউস করি। আচ্ছা। আর এটা কি ওই 50টা নাটকের মধ্যে? না, আলাদা। এটা তো আমি প্রডিউস, জাস্ট আমি প্রযোজক, মানে ডিরেক্টর আলাদা ডিরেক্টর। আচ্ছা। এবং আমার ইচ্ছা বা লক্ষ্য হচ্ছে যেটা এখন, সেটা হচ্ছে যে আমি কাজ করব, অনেকগুলো স্ক্রিপ্ট করা আছে আমার, যেগুলো আমি বেঁচে থাকার জন্য করব, যেগুলো আমাকে আরো 100 বছর পরেও আমাকে বাঁচিয়ে রাখবে। মানে এখন কাজটা শুধু শখে না, বা শুধু পেশার সাথেও না, একান্তই নিজের ভালো লাগা ভালোবাসার জন্য। সিনেমা আমার 3টা সিনেমা আমার হাতে এখন। আমি 3টা সিনেমা খুব যত্ন নিয়ে করব, পাশাপাশি প্রযোজনাটাও করব। আচ্ছা। যারা আমাদের যে সকল পরিচালকরা মানে ভালো একটা সুযোগের অভাবে ভালো কাজ করতে পারতেছে না, আমি তো অনেক পথ পাড়ি দিয়ে আসছি, অনেক বিষয় দেখছি নিজের চোখে, তো তাদের জন্য আমি আমার প্রযোজনাটাও আমি সবসময় করে যাবো ইনশাল্লাহ। আচ্ছা। আর ভবিষ্যতের বিষয়টা হচ্ছে যে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একটা জিনিস চাই, আমি জানি না এটা কার কাছে হাস্যকর, আমি কিন্তু অনেক ছোট থেকে অনেক বড় স্বপ্ন দেখা মানুষ। এখনো আমি বড় স্বপ্ন দেখতেছি একদিন আমার সিনেমা সারা বিশ্ব জয় করবে। সেই লক্ষ্য নিয়ে আমি আগাচ্ছি। দর্শক, আজকে অনেক আড্ডা হলো, গল্প হলো। আমাদের আজাদ আল মামুন ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো।